গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজর্পশন চ্যাপ্টারের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। দেখো, তোমরা যারা বিএসসি অনার্স এবং বিএসসি পাসের স্টুডেন্ট, তাদের জন্য এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বিএসসি স্পেশালি বিএসসি অনার্সের স্টুডেন্টের ফাইনাল এক্সামে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করতে দেয়। ঠিক আছে? তা দেখো, প্রথমেই কথা বলি যে গিবস অ্যাডজর্পশন ইকুয়েশনটা কী। তো দেখো, আমরা যে সলিড পার্টিকেলগুলো যে যখন সলিউশনের মধ্যে ডিজলভ করি, মানে কোনো সলভেন্টের মধ্যে ডিজলভ করি, অর্থাৎ যখন সলিউশন তৈরি হয়, যে সলিড পার্টিকেলগুলো, তার দুটো ধরনের প্রপার্টি দেখা যায়। একটা হচ্ছে যে সলিড পার্টিকেলের যে কনসেন্ট্রেশন অ্যাট সারফেস, অর্থাৎ সারফেস ফেসে যে সলিড পার্টিকেলগুলো যে কনসেন্ট্রেশন, এবং বাল্কে বাল্কে যে কনসেন্ট্রেশন অফ সলিড পার্টিকেলগুলো, সেটা কিন্তু সেম নয়। কোনো সময় কী হয়, বাল্কে সলিড পার্টিকেলের কনসেন্ট্রেশন বেশি হয়, এবং কোনো সময় অন্য এক সময় দেখা যায়, আর কোনো সময় দেখা যায় যে সারফেসে সলিড পার্টিকেলগুলোর কনসেন্ট্রেশন বেশি হয়। এই যে দুটো ডিফারেন্স, এবং কোন সময় কোনটা বেশি হয়, কোন সময় কম হয়, এবং কীভাবে এবং কেন হয়, তার যে রিলেটেড সমীকরণ বা সূত্র, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন। এবং সেখান থেকেই আসছে আমরা যে সারফেক্ট্যান্ট বিভিন্ন যে সলভেন্ট ইউজ করি, তারপর যে জামা কাপড় যে পরিষ্কার ক্লিনিং অফ ক্লথ, এবং সারফেস ইনঅ্যাক্টিভ যে রেজেন্ট বা সারফেস অ্যাক্টিভ যে রেজেন্ট, এইখান থেকেই এই সমীকরণের ওপর বেস করেই সেই কনসেপ্টগুলো তৈরি হয়েছে, এবং তাদের যে এক্সাম্পল সেটা আমরা এই ক্লাসে বলবো। তা দেখো, আমি কি লিখেছি, দেখো লিখেছি, দি কনসেন্ট্রেশন অফ দি সলিড অ্যাট দি সারফেস অফ দি সলিউশন is different from that present in the bulk. The surface tension arises due to unbalanced molecular force experienced by the molecule at the surface. The surface tension is numerically equal to the surface energy per unit area of the surface. Now, if added solute decrease the surface tension of the liquid, then it has tendency to accumulate more at surface of the liquid. The reverse will be happen উইথ এ সলিড হুইচ ইনক্রিজ দি সারফেস টেনশনস। তা কী বলছে, দেখো যে আমরা যখন সলিড পার্টিকেলগুলো ডিজলভ করি বা সলিউশনে ডিজলভ করি বা সলভেন্টে ডিজলভ করি, তখন দু ধরনের ডিফারেন্স হয়। একটা হচ্ছে সারফেস টেনশনে সারফেসে কিছু মলিকুল অ্যাকুমুলেট করে, আর বাল্কে কিছু মলিকুল অ্যাকুমুলেট করে। দেখা যাবে যে সারফেসে সাধারণত বেশি সংখ্যক মলিকুল অ্যাকুমুলেট করে। যদি কোনো সলিড পার্টিকেল, যদি আমরা সেই সমস্ত সলিড পার্টিকেলগুলো যদি আমি অ্যাড করি যেখানে সারফেস টেনশনটা ডিক্রিজ করে, অর্থাৎ যদি আমি সলিড পার্টিকেলগুলো সলভেন্টের মধ্যে অ্যাড করি, যদি সলিউশনের মধ্যে সারফেস টেনশনটা যদি ডিক্রিজ করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় সারফেসে সলিড পার্টিকুলের অ্যাকুমুলেশনটা বেশি হয় দ্যান লিকুইডস। এবং উল্টোটা, অর্থাৎ যখন দেখা যায় যে কনসেন্ট্রেশন সলিড পার্টিকুলার বেশি, তখনই হয় যখন দেখা যায় ওই সলিড পার্টিকুলার যোগগুলো অ্যাড করলে কী হয় না, সারফেস এনার্জিটা বৃদ্ধি পায়। তখন কী হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সলিড পার্টিকুলার বাল্কে অ্যাকুমুলেটটা বেশি হয়। তো দেখো, তারপর লাইনে কী লিখেছি, দেখো, দি এক্সেস কনসেন্ট্রেশন অফ দি সলিড অ্যাট দি সারফেস অ্যান্ড চেঞ্জ দি সারফেস টেনশন অফ দি লিকুইড ডিউ টু অ্যাডিশন অফ সলিড ওয়াজ ডিরাইভড বাই দি গিবস অ্যান্ড নোন অ্যাজ গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশনস। ঠিক আছে, এইটা আমরা সেইভাবে ইকুয়েশনটা গিবস করেছিলাম, এবং তার যে রিলেটেড সূত্র সেটা গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম ইকুয়েশন নামে পরিচিত। তা দেখো নেক্সট, তারপর দেখো এই যে যে অ্যাডজর্পশনসদের ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে ডিরাইভ কীভাবে করা হয়। আমি দেখো লিখেছি যে ডিরাইভ করা হয়, দি ফলোয়িং অ্যাডিটিভ রুলস, দি গিভস ফ্রি এনার্জি অফ এ সিস্টেম কনসিস্টিং অফ টু কম্পোনেন্ট অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার ইজ গিভেন বাই জিটিপি ইজিক্যাল টু N1 μ1 প্লাস N2 μ2, এবং এটা ইকুয়েশন 1 নামকরণ করা হয়েছে। তা দেখো, আমি প্রথমে বলছি এই যে গিবস ফ্রি এনার্জি মানে গিবস মুক্ত শক্তি, যেটা জি বলছে, সেটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, সেটা অ্যাডিটিভ প্রপার্টি। এবং একটা সিস্টেমে যদি টু কম্পোনেন্ট থাকে, সেটার জায়গা হচ্ছে মানে যে গিবস যে ইকুয়েশন, সেটা অ্যাকচুয়ালি জি ইজিক্যাল টু সামেশন μi N1 ni μi হয়। সেখান থেকে আমরা যদি দুটো কম্পোনেন্ট ইউজ করি, তাহলে সেখান থেকে পেয়ে যাবো N1 μ1 প্লাস N2 μ2। এবং যেখানে N1 অ্যান্ড N2 লিখেছি, দি নাম্বার অফ দি মোলস অফ দি টু কম্পোনেন্টস, অ্যান্ড μ1 অ্যান্ড μ2 যেটা বলছি, দি কেমিক্যাল পোটেন্সিয়াল অফ দি টু কম্পোনেন্টস এক্সপেক্টিভলি। Since in the present case we are dealing with surface energy, we must also add a factor corresponding to the surface energy in equations, that is গামা। এই গামাটা কি, গামাটা হচ্ছে সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া, এবং এখানে যে এরিয়া যেটা, সেটাকে আমরা এস বলছি, এদের সারফেস এরিয়া যেটা, যে সারফেস এনার্জি, তাহলে টোটাল যে সারফেস এনার্জি হবে কী হবে, যে গামা ইন্টু এস, মানে যেহেতু এখানে পার ইউনিট এরিয়া তার যে সারফেস এনার্জি সেটা হচ্ছে গামা, এবং তার টোটাল যে এরিয়া সেটা এস, তাহলে টোটাল যে সারফেস এনার্জি হবে সেটা হচ্ছে গামা ইন্টু এস। এবং এই যে
যে টার্মটা, এই টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়েশন 1 এর সাথে যোগ হবে। তাহলে সেই ইকুয়েশন 1 যদি যোগ করি তাহলে পাবো জেল জিটিপি ইজিক্যাল টু এন ওয়ান মিউ ওয়ান প্লাস এন টু মিউ টু প্লাস গামা ইন্টু এস, এবং এটা ইকুয়েশন নাম্বার 2 নামকরণ করা হয়েছে। এবং যে ইকুয়েশন 2 যেটা আমি পেয়েছি সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, ডেল ডি জিটি ইজিক্যাল টু এন ওয়ান ডি মিউ ওয়ান প্লাস মিউ ওয়ান ডেল এন ওয়ান প্লাস এন টু ডি মিউ টি প্লাস মিউ টু ইন্টু ডি এন টু প্লাস এস ইন্টু ডি গামা অ্যান্ড গামা ইন্টু ডিএস, এরকম একটা ইকুয়েশনের এক্সপ্রেশন পেয়েছি। আবার দেখো আমরা কি জানি, এই যে ডেল্টা জি যেটা পেয়েছি সেই জিটা কার ফাংশন, টেম্পারেচার, প্রেশার, এন ওয়ান এন টু এস, এখানে এই যে 5টা প্যারামিটার আছে এই 5টা প্যারামিটারের উপর ডিপেন্ড করছে এই সিস্টেমটা। তাহলে এটা যদি আমি প্রত্যেকটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল্টা জি ইজিক্যাল টু কী লিখবো, ডেল্টা জি ইজিক্যাল টু যখন আমরা টি রেসপেক্ট ডিফারেন্সিয়েট করবো তখন কী লিখবো, ডেল্টা জে বাই ডেল টি পি এন ওয়ান এন টু এস ইন্টু ডিটি। এবং যখন পি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো তাহলে সেখানে ক্ষেত্রে লিখবো যখন পি বাদ দিই বাকি কোনো কনস্ট্যান্ট। সেইভাবে সিমিলারলি প্রত্যেকটা রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করেছি, কখনো টি রেসপেক্টে করেছি, কখনো পি রেসপেক্টে করেছি, কখনো এন ওয়ান এক্সপেক্টে করেছি, কখনো এন টু এক্সপেক্টে করেছি, কখনো আবার এসের এক্সপেক্টে করেছি। সুতরাং পরের লাইনে আমরা দেখেছি, সুতরাং ডেল্টা জি ইজিক্যাল টু পাচ্ছি কি ভিডিপি। ভিডিপিটা কি অ্যাকচুয়ালি দেখো ডেল জি বাই ডেল পি ইন্টু ডেল পি, এটা অ্যাকচুয়ালি ভি হয়, এবং তাহলে সেইটা যে ভিডিপি হচ্ছে। আর দেখো মাইনাস এস ডিটি, মাইনাস এসটা করে ডেল জি ডেল টি, প্রথম যে টার্মটা সেটা আমি এখানে পরে লিখেছি, তাহলে এইটা অ্যাকচুয়ালি কারে মাইনাস এস, তাহলে মাইনাস এস ইন্টু ডিটি সাথে ডিটি। আর দেখো ডেল জি বাই ডেল এন ওয়ান, সেটা অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়ালি কেমিক্যাল পোটেনশিয়াল, তাহলে মিউ ওয়ান বলছি। মোল ফাংশন গিবস মুক্ত শক্তিকে যদি পার ইউনিট মানে পার মোল দিয়ে ভাগ করা হয়, টোটাল মোল দিয়ে, তাহলে পার মোলের যে কেমিক্যাল পোটেনশিয়াল সেটা হচ্ছে মিউ বলা হয়। তাহলে সেই মিউ ওয়ান ইন্টু ডেল ওয়ান প্লাস মিউ টু ইন্টু ডেল টু সিমিলারলি ইন্টু গামা ইন্টু ডেল এস বলছি, ঠিক আছে। এই যে গামা কোনটা, ডেল জি বাই ডেল এস, অর্থাৎ গিবস মুক্ত শক্তিকে যদি টোটাল এরিয়া দিয়ে ভাগ করি তাহলে পার ইউনিট এরিয়া যে গিবস মুক্ত শক্তি সেটাই হচ্ছে গামা, সেটা আমরা একটু পরেই বলে এসেছি। তাহলে এই টার্মগুলো বসিয়েছি, এবং যদি টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট করে দিই তাহলে যে উপরে যে ইকুয়েশনটা রিডিউস হয়ে যাবে সে ভিডিপি আর ডিটি এটা বাদ চলে যাবে, তাহলে হয়ে যাবে মিউ ওয়ান ডেল ওয়ান প্লাস মিউ টু ডেল টু প্লাস ইন্টু গামা ইন্টু ডেল এস, এটা ইকুয়েশন 4 নম্বর নামকরণ করছি। তাহলে দেখো ইকুয়েশন 3 যেটা পেয়েছি, ইকুয়েশন 3 থেকে আমরা যদি 4 বাদ দিই তাহলে আমাদের হয়ে দাঁড়াচ্ছে দেখো মিউ ওয়ান ডেল ওয়ান প্লাস মিউ টু ডেল এন টু প্লাস এস ইন্টু ডি গামা ইজিক্যাল টু 0, এটা ইকুয়েশন 5 নম্বর দিচ্ছি। তাহলে এইরকম ইকুয়েশন একটা 5 নম্বর এই টাইপের একটা ইকুয়েশন আমার ফাইনাল হয়ে দাঁড়াচ্ছে। এইবার দেখো করসপন্ডিং, দেখো এই কোনো একটা সারফেসের ক্ষেত্রে আমরা ভাবছি যদি কোনো একটা সলিড পার্টিকেল অ্যাড করি তাহলে সেই সিস্টেমের ক্ষেত্রে যে সলিড পার্টিকেলটা মানে সারফেসে থাকবে তার যে প্রপার্টি শো করবে সেগুলো আমরা স্টাডি করছি। এইবার যদি সলিড পার্টিকেলটা সারফেসে থাকে, বাল্কে যদি সলিড পার্টিকেলটা না যায় তাহলে বাল্কের প্রপার্টিগুলো কী হবে, সেটা স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে, যে স্ট্যান্ডার্ড আগে যে কেমিক্যাল পোটেনশিয়াল ছিল বা তার যে ফাংশন ছিল সেই ফাংশানে থাকবে। তাহলে সেই ফাংশানে যদি থাকে তাহলে কী হবে, সেখানে দেখো অ্যাকচুয়ালি 3 - 4 যদি করি তাহলে মিউ ওয়ান করসপন্ডিং দি ইকুয়েশন ফর বাল্ক এক্সপ্রেস যদি করি তাহলে সেটা অ্যাকচুয়ালি এন ওয়ান জিরো প্লাস ডেল মিউ ওয়ান প্লাস এন টু জিরো প্লাস ডেল মিউ টু ইজিক্যাল টু 0, সেটাকে 6 নম্বর নামকরণ করছি। এখানে N10 and N20 the number of the moles of solvent or solute in the bulk, মাল্টিপ্লাইং দি ইকুয়েশন 4 নম্বর সেটাকে যদি আমরা ইকুয়েশন N1 বাই N01 দিয়ে ভাগ করি তাহলে সেটা পাবো। দেখো আমি কী পেয়েছি, দেখো এটা যদি আমরা ফ্যাক্টর দিয়ে গুণ করেছি, না ফ্যাক্টর দিয়ে গুণ করেছি N1 বাই N01, সেটাকে যদি আমরা ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে ইকুয়েশনটা ফাইনাল হয়ে দাঁড়াচ্ছে। দেখো সেটা N1 মিউ ওয়ান ইন্টু ডেল মিউ ওয়ান প্লাস N1 N02 বাই N01 ডি মিউ টু ইজিক্যাল টু 0, ইকুয়েশন 7 নম্বর নামকরণ করছি। এবার 5 থেকে যদি আমি 7 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে N2 মাইনাস N1 N02 বাই N01 ইন্টু ডেল মিউ টু ইজিক্যাল টু 8 হয়ে যাচ্ছে ইজিক্যাল টু মাইনাস এস ডি গামা। এটাকে যদি আমরা সিম্পলিফাই টোটাল যে বাঁদিকে যে টার্মটা পেয়েছি সেটাকে আমরা টোটাল এস দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে কি N2 মাইনাস N1 N02 বাই N01 টোটাল ডিভাইডেড বাই এস, আর এদিকে থাকছে মাইনাস অফ ডি গামা বাই ডি এস টু। এটা ইকুয়েশন 8 নাম্বার নামকরণ করছে। দি কোয়ান্টিটি তারপর লিখে দেখো দি কোয়ান্টিটি N2 is the number of the mole of the solute associated with N1 moles of the solvent in the surface. At the surface N1 N02 by N1 is the are the corresponding number of the moles in the solid associated with the solvent in the bulk. তাহলে এই যে জিরো যে স্ট্যান্ডের যে প্রপার্টি থাকে সেটা বাল্কের প্রপার্টি, এবং N2টা হচ্ছে সলিড পার্টিকেল আর N1 এক্সপেক্ট হচ্ছে সলভেন্ট পার্টিকেল। তাহলে এইটা আমরা বলেছি। দেয়ারফর দি নাম্বার অফ দি লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা অফ ইকুয়েশন 8 গিভস এক্সেস অ্যামাউন্ট অফ সলিড প্রেজেন্ট ইন দি সারফেস অফ দি লিকুইডস, অর্থাৎ অবভিয়াসলি তাহলে N2টা যদি মানে বাদ দিয়ে দিই তাহলে টোটাল বাদ যাচ্ছে, তাহলে তোদের এক্সেস যে অ্যামাউন্টটা সারফেসে থাকছে সেটাকে আমরা পাচ্ছি টোটাল পার ইউনিট এরিয়াতে, তাহলে সেটাকে আমরা বলছি জাই টু।
বা এটা টু বলতে পারো, এটা অ্যাকচুয়ালি গামা মানে এফের মতো লিখে কাটা টুর মতো লিখেছি, এটাকে অ্যাকচুয়ালি সারফেস মানে যে এনার্জি সেটাকে এইভাবে এক্সপ্রেস করা হয়, তাহলে সেই এটাকে এটা বলে। তাহলে পরের দেখো, পরের পেজে দেখো আমি কি বলেছি, টু যদি বলি, এটা বলা অনেক সময় অনেক বইয়ে এটাকে যাইও বলে, তাহলে এটা টু এই যে গেল হয়ে যাচ্ছে মাইনাস ডি গামা বাই ডি মিউ টু, এটা নামকরণ করছি। এবং আবার দেখো আমরা কি জানি, মিউ টু অর্থাৎ যে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ টু ইজিক্যাল টু মিউ জিরো টিপি বা প্লাস আর টি এল এন এ টু কেন? কারণ আমরা যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে সেটা এ টু মানে অ্যাক্টিভিটিটা আমি প্রকাশ করছি, আর থিটাটা স্ট্যান্ডার্ড স্টেটকে ডিনোট করে। তাহলে ডেল মিউ টু ইজিক্যাল টু হচ্ছে আর টি এল এন এ টু। তাহলে সেখান থেকে যদি আমরা ফাইনাল ইকুয়েশনে বসাই, তাহলে ডেল মিউ টুর ভ্যালুটা যদি বসাই ইকুয়েশন 9-এ, তাহলে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ডি গামা বাই আর টি এল এন এ টু। এবং এটা যদি খুব ডাইলুট মানে সলিউশন হয়, তাহলে অ্যাক্টিভিটি টার্মটা সি টু হয়ে যায়, কনসেন্ট্রেট টার্মে কনভার্ট হয়ে যায়, তাহলে সেটাকে এ টুটা সি টু কনভার্ট করছে, এবং সেখান দিয়ে দেখো একদম পুরো সিম্পলি একদম যে ফাইনাল হয়ে যায় সি টু বাই আর টি ইন্টু ডি গামা বাই ডি যাই টু। তাহলে এইটাই যে এই যে ইকুয়েশন এক্সপ্রেশনটা পাচ্ছি, সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হয়েছে দিস ইজ নোন অ্যাজ গিভস অ্যাডজর্পশন আইসোথর্ম ইকুয়েশন। এটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বিএসসি যারা অনার্সের স্টুডেন্ট, মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্ট অনার্স কোর্স করছে এবং পাশের স্টুডেন্টের ক্ষেত্রে এই ইকুয়েশন ডিরাইভ করতে দেয়। এবং বিভিন্ন টেনার্স যদি তোমরা দেখো, তাহলে বিভিন্ন বার বা বহুবার এই সমস্ত টাইপের কোশ্চেন আসে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের আসে। তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তোমার সেটা বাড়িতে একদম বসে কমপ্লিট প্রিপারেশন নেবে। এবং আবার আর দেখো কয়েকটা কেস আমি আলোচনা করেছি, লিখেছি মোস্ট অফ দি সলিউট ডি গামা বাই ডি সিএল টু ইজ নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয় তাহলে জাই টু ইজ কি অ্যাকচুয়ালি পজিটিভ হবে, কারণ মাইনাস আছে, তাহলে এটা মাইনাস মানে দিস অ্যাকচুয়ালি সলিড ইজ গেটার সারফেস ইন দ্যান বাল্ক, অর্থাৎ এটা মাইনাস হওয়া মানেই, তাহলে রাইট ওটা পজিটিভ মানে কি, তাহলে নিশ্চয়ই সারফেস এনার্জিটা মানে সলিড পার্টিকুলগুলো সারফেসে বেশি অ্যাকুমুলেট হয় দ্যান ইজ অফ করেসপন্ডিং টু বাল্ক। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে মনে রাখার জন্য। ঠিক আছে, নেক্সট পেজে দেখো আমি আরও দুটো ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পার্ট আমি খুব মানে আলোচনা করেছি, তো বিএসসি স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় বারবার এখান থেকে কোশ্চেনটা পড়ে। দেখো সারফেস অ্যাক্টিভ এজেন্ট যেটা বলছি সেটা কীভাবে হয়, দেখো আমি গিভস অ্যাডজর্পশন আসলে যে ইকুয়েশন সেটা লিখেছি, এবং যদি এখানে জাই টুটাকে পজিটিভ বলি, কারণ তাহলে ডেল জাই বাই ডেল সি টু যদি নেগেটিভ ধরি, তাহলে জাই টু ফাইনাল ফর্ম পজিটিভ হবে। তাহলে মানে কি, যে মানে হচ্ছে যে সারফেসটা মানে সারফেসে সলিড পার্টিকুলার অ্যাকুমুলেশন বেশি হয়। তাহলে কী লিখেছি, মিনস দ্য অ্যাকুমুলেশন মোর অন দি সারফেস, দোজ সাবস্টেন্সেস হুইচ প্রডিউসড এ মার্ক রিডাকশন ইন দি সারফেস নোন অ্যাজ সারফেস অ্যাক্টিভ এজেন্ট আর সারফ্যাক্ট্যান্ট। আমরা যে সারফ্যাক্ট্যান্টগুলো ইউজ করি, যেগুলো অর্বানের সারফ্যাক্ট্যান্ট ইউজ করি, বিভিন্ন ধরনের সারফ্যাক্ট্যান্ট ইউজ করা হয় বায়োলজিক্যাল সিস্টেমে, সেগুলো হচ্ছে এই সিস্টেমের বেস করে এবং করা হয় আর কি। এবং মোস্ট অফ দি অর্গানিক সাবস্টেন্স, সবস বলো, ডিটারজেন্ট বলো, এগুলো হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্টের মধ্যে পড়ে। খুব একটা মনে রাখবে যে সমস্ত অর্গানিক সাবস্টেন্সেস সব বলো, মানে তোমার ডিটারজেন্ট বলো, এগুলো হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট। তোমাদের পরীক্ষার সময় আসে সারফেস এজেন্টের অ্যাক্টিভ এজেন্টের দু একটা এক্সাম্পল চাইছে, তাহলে এখান থেকে পড়বে। তাহলে সারফেস অ্যাক্টিভ এজেন্ট যেমন হচ্ছে, সারফেস ইনঅ্যাক্টিভ এজেন্টও হতে পারে। তাহলে সারফেস ইনঅ্যাক্টিভ এজেন্টটা কি, জাইটোটা নেগেটিভ হয়, কিংবা জেল যাই বা জেল সুটি পজিটিভ ধরি, তাহলে ফাইনাল যে এটা টু বা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ হচ্ছে। This means accumulation less on the surface, that is substance has greater concentration in bulk. এখানে বাল্কে কনসেন্ট্রেশন বেশি করসপন্ডিং টু সারফেস, অর্থাৎ সারফেসে এখানে সলিড পার্টিকুলার অ্যাকুমুলেশনটা কম, বাল্কে সলিড পার্টিকুলার অ্যাকুমুলেশন বেশি। সেখানে ইনঅর্গানিক সল্ট যেগুলো আমরা ইউজ করি সেগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি নন সারফ্যাক্ট্যান্ট যে এজেন্ট। এবং এই যে নেগেটিভ হচ্ছে বলে, এই যে অ্যাকচুয়ালি এটা টু আর কি নেগেটিভ হচ্ছে বলে এটাকে হচ্ছে সারফেস ইনঅ্যাক্টিভ এজেন্ট বলা হয়। এবং এখানে যে এক্সাম্পল যে ইনঅর্গানিক সল্টস, সুগার বিলং টু দি সারফেস ইনঅ্যাক্টিভ এজেন্ট। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট এই দুটো টপিক তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, বিএসসি অনার্সের স্টুডেন্টের জন্য বা বিভিন্ন একটা পাসের স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমাদের পরীক্ষার সময় 10 যদি দেখো পরীক্ষার আগে, তাহলে দেখবে বিভিন্নবার এই কোশ্চেনটা এসছে যে কীভাবে জামা কাপড় পরিষ্কার করা, অর্থাৎ সারফেস ক্লিনিং অ্যাক্টিভ যে সব আর কি, সাবান দিয়ে আমরা জামা কাপড় যে পরিষ্কার করি সেটার ফাংশনটা কী। তা দেখো এখানে বলার আগে আমাকে দুটো জিনিস বলতে হবে। আমি একটা ছবি ড্র করেছি, ছবিটা দেখতে পাচ্ছ, দেখে যে সাবান জিনিসটা কী সেটা আমাকে জানতে হবে, বা সবটা কী। অ্যাকচুয়ালি সবটা হচ্ছে, দেখো সবটার একটা সাইড অর্গানিক সাবস্টেন্স আমরা সবাই জানি, কিন্তু একটা সাইড থাকে দেখো আর সি ডবল মাইনাস অর্থাৎ অ্যাসিড ইউনিট থাকে, আর অপরের দিকে একটা লম্বা চেন আর ইউনিট থাকে, অর্থাৎ একটা অ্যালিফ্যাটিক ইউনিট থাকে। অ্যালিফ্যাটিক ইউনিটের সাথে মানে সেটা হচ্ছে সি ডবল মাইনাস একটা ইউনিট থাকে, মানে হচ্ছে একটা অ্যালিফ্যাটিক ইউনিট থাকে, আর একটা হচ্ছে মানে একটা হাইড্রোফোবিক পার্ট থাকে। হাইড্রোফোবিক পার্ট মানে কি, সেটাকে মানে অর্গানিক যে পার্ট অর্থাৎ আর যে বড় পার্ট সেটাকে জল মানে বা ডিজলভ রুল অনুযায়ী সেটা কি ওয়াটারকে মলিকুলকে ইপেল করে, অর্থাৎ পছন্দ করে না। আর সি ডবল মাইনাস যে ইউনিটটা আছে সেটা অ্যাকচুয়ালি
মাইনাস যেহেতু আছে সেটা পোলার অ্যাক্টিভ মলিকুল কিন্তু বেশি পছন্দ করে, অর্থাৎ ওয়াটারটাকে বেশি পছন্দ করবে। তাহলে দুটো পার্ট থাকে একটা সপের ক্ষেত্রে। এবার দেখো আমরা যে অয়েলি যে সাবস্ট্যান্সগুলো ব্যবহার করি, মানে আমাদের জামাকাপড় নোংরা কীভাবে হয় বা ডার্টিকেল মানে ডার্টি কী করে হয়, আমরা অয়েলি যে জিনিসগুলো মানে ধরো সাবান তেল মাখছি বা তেল ইউজ করছি, মানে সেগুলো বিভিন্ন অয়েল ধরনের বডি স্প্রে বলো বা বিভিন্ন অয়েল বলো, সর্ষের তেল থেকে শুরু করে মাস্টার্ড অয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে তেল ইউজ করি সেগুলো সবই হচ্ছে অর্গানিক ফ্যাট, তাহলে মানে হাইড্রোফোবিক পার্ট। তাহলে হাইড্রোফোবিক পার্টগুলো তাহলে কী হচ্ছে, তাহলে হাইড্রোফোবিক পার্টটা আমাদের শরীরে থাকছে এবং সেই মানে তাতে সেই জামা কাপড়ে লেগে সেগুলো নোংরা হয়। তাহলে এবার সফটের ইউজটা কি, সবটা দেখো, তার মানে আমাদের যে ডার্টি পার্টিকেলগুলো সেগুলো অ্যাকচুয়ালি হাইড্রোফোবিক পার্ট। আর আমরা যে সলিড মানে সোপটা ইউজ করছি সেটা দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। তাহলে হাইড্রোফোবিক পার্টের সাথে হাইড্রোফোবিক পার্টের ইন্টারাকশন করবে, কারণ লাইক ডিজলভ রুল অনুযায়ী। তাহলে দেখো এই যে ওই জন্য দেখো মানে যত হাইড্রোফোবিক পার্ট সেগুলো ওই যে অয়েলি যে সাবস্টেন্সটাকে পাওয়ার জন্য সমস্ত হাইড্রোফোবিক পার্টগুলো ওখানে জমা হবে, তাহলে একটা ক্রেস তৈরি করবে হাইড্রোফোবিক পার্টগুলো একটা। এই কেসগুলো তৈরি করলে, কেস তৈরি হওয়া মানে কি, তাহলে সেখানে একটা আমার হাইড্রোফোবিক হাইড্রোফোবিক ইন্টারাকশন তৈরি হবে। আর এই যে C মাইনাস গ্রুপগুলো বাইরে আছে মানে কি, এটা জলের দিকে আছে, ওয়াটার মলিকুলের দিকে। তাহলে ওয়াটার মলিকুল তো তোমার সিস্টেম ইউজ করছি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যখন মানে আমরা ক্যাচ করবো আর মানে মানে সেটাকে জামা করবেন ঘষবো আর কি, পলিউশন করবো আর কাচবো, তখন কী হবে ওই জলের সাথে ওইটার অ্যাকচুয়ালি হাইড্রোজেন হবে, একটা ইন্টারাকশন হবে, দিয়ে ওই অয়েলি ভাবটাকে হাইড্রোফোবিক পার্টের ইন্টারাকশন জন্য ওটাও চলে যাবে। তাহলে লিখেছি আমি, দেখো কীভাবে সেটা কাজ করছে লিখেছি, দেখো সেই ভাষাটাই মানে মানে লিখেছি। মোস্ট অফ দি ডার্টি পার্টিকেল স্টিক অন দি অয়েলি মেটেরিয়ালস হুইচ ইজ গ্যাদার অন ক্লথস অ্যাজ গ্রেস ইজ নট রেডিলি ওয়েটেড বাই ওয়াটার, ইট ইজ ডিফিকাল্টি টু ক্লিন গার্মেন্টস অন ওয়াটার অ্যালোন। মানে শুধু জল ইউজ করে এটা কিন্তু মানে শুধু পরিষ্কার করা যায় না, কারণ হচ্ছে যেহেতু অয়েলি সাবস্টেন্স জলে মানে ডিজলভ করবে না, কারণ অয়েল জলের সাথে মেশে না। If the soft solution is used, interfacial tension between the water and decrease the facility mixing to of those decrease in the interfacial tension due to liquids higher come to soft solution at the surface on orientation of the molecule surface specific zero minus pointing the surface of water and hydrocarbons clean chain pointing actually forming micelle, and those the hydrocarbons chains act as a solvent for grease and later data center from the cloth along the dust। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে দুটো পার্ট আছে, অয়েলি মেশানো হয় কেন, অয়েলটা মেশানো হয় যে আমরা যে ইউজ করি আর কি তোমার সার্ফ এক্সেল, সেগুলো কী থাকে অর্গানিক পার্ট থাকে, তো অর্গানিক পার্টটা তাহলে অয়েলের সাথে অ্যাকচুয়ালি ইন্টারাকশন হয়, কারণ মেশে ভালো মিক্সিং হয়, মিক্সিং হলে কি হাইড্রোফোবিক ইন্টারাকশন ঘটে এবং C মাইনাসের সাথে জলের ইন্টারাকশন ঘটে, জলে যখন সবটাই জলে চলে আসে, এইভাবে করে জামা কাপড়টা পরিষ্কার করা হয়। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আর কি। তাহলে এই যে আমরা গিবস অ্যাডজর্পশন আইসোথার্মিক ইকুয়েশন পড়লাম এবং তার সাথে আমরা সারফেস অ্যাক্টিভ এজেন্ট, সারফেস ইনঅ্যাক্টিভ এজেন্টস এবং ক্লিনিং অ্যাক্টিভ সবস, এই টোটাল যে সিস্টেমটা আমরা পড়লাম বা টোটাল যে জিনিসটা বললাম সেটা আমাদের B.Sc স্টুডেন্টসের জন্য, অনার্সের স্টুডেন্টের জন্য এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা ঘরে আশা করি তোমরা ঘরে বসে সেটা প্র্যাকটিস করবে এবং বারবার সেটা নোট আকারে লিখবে। মানে এরকম ভিডিও বারবার ইউটিউবে আমরা আপলোড করব, মানে বেশি আমি আপলোড করব, তোমাদের যাদের হেল্প যদি হয় খুব ভালো লাগবে। তোমরা ইউটিউব চ্যানেলও বারবার দেখো এবং ভিডিওগুলো মন দিয়ে দেখো, এখান থেকে আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা বিভিন্ন ধরনের এনভারে 10 ইয়ার্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমরা যদি ভিডিওটা তোমাদের বন্ধুদের সবার কাছে পৌঁছে দিও, কারণ তোমরা যত পরিমাণ আমাদের ভিডিওটা দেখবে বা চাইবে দেখতে, মানে আমার দেখে ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও আমরা আপলোড করবো এবং মানে আমার নিজেকে কী এনকারেজ করবো, ঠিক আছে। চলো।